ওয়েলকাম সবাইকে। আজকে আমরা সরলরেখার প্রশ্নমালা 2B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের সমস্ত সলিউশন তোমরা উপর আই বাটন ক্লিক করে পেয়ে যাবে। তো আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করছি। প্রথমের যে অঙ্কটা রয়েছে, আচ্ছা কিছু অঙ্ক রয়েছে যেগুলো উদাহরণের সঙ্গে মিল রয়েছে, তো সেই অঙ্কগুলো করিয়ে আমরা সময় নষ্ট করব না, বাকি অঙ্কগুলো করে দেবো। ফার্স্টে যে অঙ্কটা বলেছে এই অঙ্কটা পুরোপুরি উদাহরণ নম্বর 6 দাগের অঙ্কের মতো, তা তোমরা ওইখান থেকে করে নিও। তো আমরা 2 থেকে শুরু করব। তবে প্রথম অঙ্কটা আমি বলে দিচ্ছি কি বলেছে, যে এক্স প্লাস 2y প্লাস 3 ইকুয়ালস টু 0 ও 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0 সরলরেখা দুটির ছেদবিন্দুগামী এবং y ইকুয়ালস টু মাইনাস 5/8x সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তা দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে গেছে এমন সরলরেখা যেটা কিনা এই সরলরেখার সমান্তরাল, সেই সরলরেখার সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো বেশ, তো তাহলে যে সরলরেখাটা দিয়ে আছে যে মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 5/8x, এটা অ্যাকচুয়ালি সরলরেখাটা হচ্ছে 8y ইকুয়ালস টু মাইনাস 5x, তো 5x প্লাস 8y ইকুয়ালস টু 0, এটা হচ্ছে সরলরেখাটা। এবং এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কি হবে, 5x প্লাস 8y ইকুয়ালস টু k, এরকম করে দেওয়া হবে সমান্তরাল সরলরেখার সমীকরণটা। এবারে এই k এর ভ্যালুটা বের করতে গেলে তোমাকে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটাই চেয়েছে উত্তরে, কিন্তু সেই সরলরেখাটা k এর ভ্যালু বের করতে গেলে এই সরলরেখাটা আমরা জানি যে এই যে প্রদত্ত যে দুটো সরলরেখা দেওয়া আছে, সেই প্রদত্ত দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে গেছে। তা প্রদত্ত দুটো সরলরেখার সমাধান করে আমরা x আর y এর মান আমরা বের করে নেব, দিয়ে আমরা এইখানে পুট করে দেব, k এর ভ্যালু বের করে নেব, বের করে নিয়ে এই k এর জায়গায় বসিয়ে দিলে এটাই হবে সলিউশন। ঠিক আছে, তো এটা তোমরা করে নিও। তো এরপরে 2 এর দাগের অঙ্কটা করব। 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, যে মনে করি এ বি সি তিনটে বিন্দু দেওয়া রয়েছে, যে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের এডি একটি মধ্যমা, 1,-1 বিন্দুগামী এবং এডি সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। বেশ, একটা ত্রিভুজ এঁকেছি, দেখো ত্রিভুজের আমরা এ বি সি বিন্দুগুলো দিয়ে দিয়েছি, আর এই যে এডি এটা একটা মধ্যমা। ঠিক আছে, এবার তোমাকে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে 1,-1 বিন্দুগামী এবং এডি সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো প্রথমে আমরা ডি বিন্দু স্থানাঙ্কটা বের করব। আমরা এডি সরলরেখা পেতে গেলে আমাকে ডি বিন্দু স্থানাঙ্ক দরকার। ডি বিন্দুটা অবশ্যই বিসি বাহুর মধ্যবিন্দু, কারণ এটা এডি যেহেতু মধ্যমা, তাই ডি বিন্দুটা অবশ্যই মধ্যবিন্দু হবে। মধ্যবিন্দু ফর্মুলা লাগিয়ে আমরা ডি বিন্দুটা বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে আমরা ডি বিন্দুটা এবার জানি আর এই বিন্দুটাও জানি, তা এডি দুটো বিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ আমরা এডি মধ্যমা মানে সমীকরণটা আমরা করে নিয়েছি। দেখো কিভাবে, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1, এই ফর্মে আমরা এডি মধ্যমার সমীকরণ নির্ণয় করেছি। পেয়েছি 2x প্লাস 9y ইজ ইকুয়াল টু 22। ঠিক আছে, এবার তোমাকে কি বলেছে, যে এডির সমান্তরাল সরলরেখা নির্ণয় করো যেটা কিনা 1 আর -1 বিন্দুগামী। তা এই যে কোনো মানে এই যে সরলরেখা, এই সরলরেখাটা হচ্ছে এডি সরলরেখা এবং এর সমান্তরাল সরলরেখা এইভাবে লেখা যায়, কনস্ট্যান্টটা তুলে দিয়ে কে। ঠিক আছে, তাহলে এডির সরলরেখা, এডির সমান্তরাল সরলরেখা এটা পেলাম। এটা কি বলেছে, 1,-1 বিন্দুগামী। তো 1,-1 তুমি এই 1 নম্বরে বসাও, 1 নম্বরে বসালে কে এর ভ্যালু পেয়ে যাচ্ছ, কে এর ভ্যালুটা 1 নম্বরে পুট করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা তোমরা করে নিও। এরপরে 3 এর দাগের অঙ্কটা হচ্ছে উদাহরণ নম্বর 7 মতো, এটাও আর বলছি না, তোমরা ওখান থেকে করে নেবা। 4 এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 4 এর দাগের অঙ্কটা কি বলেছে, যে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 সরলরেখার উপর লম্ব একটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তো এই সরলরেখার উপর লম্ব যে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার মান নির্ণয় করো। তা প্রথমে যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখাটা প্রবণতা বের করে নিয়েছি। এবার তুমি খেয়াল করো যে যে মানে এই সরলরেখার সঙ্গে আরেকটা সরলরেখা আছে যেটা কিনা দুটো সরলরেখার পরস্পর লম্ব, এবং
লম্ব এবং ওই সরলরেখাটা মানে যে লম্ব সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করেছে সেই মানে কোণ করেছে তার মান নির্ণয় করতে বলেছে। তাহলে যে আমরা এই যে সরলরেখাটার প্রবণতা পেলাম 1, তাহলে এর সরলরেখার উপর লম্ব সরলরেখার প্রবণতা নিশ্চয়ই -1 হবে, কারণ আমরা জানি দুটো সরলরেখার প্রবণতা গুণ করলে -1 হয় যদি সরলরেখা দুটো লম্ব হয় তবেই। মানে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, তাহলে m1 × m2 = -1 হবে। সেই জন্য আমরা -1 লিখেছি, যে একটা সরলরেখার প্রবণতা 1 হলে একটা সরলরেখার প্রবণতা -1 হবে। এবার ওই যে লম্ব সরলরেখাটি কি বলেছে, যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করেছে তার মান নির্ণয় করো। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আমি মনে করেছি যে থিটা কোণ উৎপন্ন করেছে। কে থিটা কোণ উৎপন্ন করেছে? না, এই সরলরেখার উপর লম্ব যে সরলরেখাটা সেই সরলরেখাটা। তা তুমি দেখো যে থিটা কোণ উৎপন্ন করলে tan θ = -1 লিখতে পারি। -1 কার প্রবণতা? ওই লম্ব সরলরেখার প্রবণতা। তা tan θ = -1 লিখতে পারি। এখান থেকে -1 মানে tan 180 - 45 ডিগ্রি। এখান থেকে থিটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি 135 ডিগ্রি। ঠিক আছে, এরপরে 5 অঙ্কটা কি বলেছে, যে 2, -1 বিন্দুগামী আর x - y = 1 সরলরেখার উপর লম্ব সরলরেখাটি প্রদত্ত সরলরেখাকে কোথায় ছেদ করেছে তা নির্ণয় করো। বলছে এত বিন্দুগামী এবং এই যে সরলরেখাটা দেওয়া আছে সেই সরলরেখার উপর লম্ব যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটা এই সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যে প্রদত্ত যে সরলরেখাটা দিয়ে দেওয়া আছে তার লম্ব সরলরেখাটা বের করে নেওয়া। লম্ব সরলরেখা বের করতে গেলে কোএফিসিয়েন্টগুলো মানে y এর কোএফিসিয়েন্ট 1, x এর কোএফিসিয়েন্ট 1, এটা তোমার মিডিলকার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কোএফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যায়, মানে সহগগুলো y এর সহগ x এর জায়গায়, x এর সহগ y এর জায়গায়, মিডিলকার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় আর এখানে কে বসে। এটা হচ্ছে তোমার 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ। এবার এটা কিনা কি বলেছে, 2, -5 বিন্দুগামী। ঠিক আছে, তো মানে এই সরলরেখার উপর লম্ব সরলরেখা হচ্ছে এইটা, যেটা কিনা 2, -5 বিন্দুগামী। 2, -5 বিন্দুগামী বসাও। 2, -5 বসে কে এর ভ্যালু বের করে নিয়ে আমরা ফাইনালি 1 নম্বর সরলরেখার লম্ব সরলরেখাটা পেয়ে গেলাম। এবার যেই পেয়ে গেলাম সে বলেছে যে এই যে লম্ব সরলরেখাটা তুমি পেলা সেই সরলরেখাটা এই 1 নম্বর সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাই কোন বিন্দুতে ছেদ করেছে সেটা পাওয়া যাবে একমাত্র 1 আর 2-কে মানে সমাধান করলে আমরা পেয়ে যাবো যে কোন বিন্দুতে ছেদ করেছে। সমাধান করে x আর y এর মান বের করব। একে x আর y এর মান আমরা বের করেছি, দেখে নাও। আর সেটাই হবে নির্ণেয় ছেদ বিন্দু, তাই না? -1 আর -2, এটা হচ্ছে উত্তর হয়েছে। তোমরা দেখে নেবা সমাধানটা। চলো এবার 5এরটা কি বলেছে, দেখাও যে a cos³ θ, a sin³ θ বিন্দুগামী এবং x sec θ + y cosec θ = a সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ এইটা। তাহলে যে সরলরেখাটা তোমার দেওয়া আছে প্রথম কাজ হবে এই সরলরেখার লম্ব সরলরেখাটা বের করে নেওয়া, যেটা কিনা এই বিন্দুগামী। ক্লিয়ার? তো সেক্ষেত্রে প্রথমে যে সরলরেখাটা দেওয়া আছে সেটাকে একটু আমরা সহজ করে ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট জায়গায় এনেছি। কি করেছি, sec θ জানি আমরা 1/cos θ, cosec θ জানি 1/sin θ। এরপর আমরা লসাগু করে একটা সুন্দর একটা ফর্মে নিয়ে এসেছি, এটাকে একটু মানে ক্যালকুলেশন করে এই ফর্মে নিয়ে এসেছি। এবার দেখো যে এই যে সরলরেখাটা অর্থাৎ এই যে সরলরেখাটা এটার লম্ব সরলরেখার সমীকরণ কি হয় না, কোএফিসিয়েন্টগুলো উল্টিয়ে যায় আর মিডিলকার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, = k লিখি। খেয়াল করে দেখো বইয়ে বলে দেওয়া আছে যে এই ওর যে লম্ব সরলরেখাটা মানে এই লম্ব সরলরেখাটা a cos³ θ, a sin³ θ বিন্দুগামী। তাহলে বিন্দুগুলো আমি পুট করে দেবো সরলরেখায়। পুট করে দিয়ে আমরা k এর ভ্যালু নির্ণয় করব। ক্যালকুলেশনটা দেখে নাও, cos³ θ আর cos θ, cos4 θ, এখানে sin4 θ হয়েছে, sin⁴ θ = k। এখান থেকে আমরা এটাকে cos⁴ θ-কে আমরা cos² θ এর স্কয়ার এইভাবে সাজাতে পারি। দেখা যাচ্ছে এটা ফর্মুলা তৈরি হয়ে যাচ্ছে a² - b² এর ফর্মুলায় ভেঙেছি a - b × a + b। a + b যেটা এটার মান তো 1 আমরা জানি, আর এই যে মানটা সেটা দেখো অর্থাৎ cos² θ - sin² θ আমরা ত্রিকোণমিতির ফর্মুলা জানি, এটা হচ্ছে cos2 θ এর ফর্মুলা। তো সেখান থেকে আমরা k এর ভ্যালুটা পেয়ে গেলাম। k এর ভ্যালু কত পেলাম, a cos2 θ। এবার k এর ভ্যালুটা তুমি
এই 2 নম্বরে বসাও, 2 নম্বরে বসালে এটা পেয়ে যাবে, এটাই হবে নির্ণয় অ্যান্সার। ঠিক আছে, বেশ। এরপরে 7 দাগের অঙ্ক হচ্ছে উদাহরণ নম্বর 8 মতো, এবং 8 দাগের অঙ্কটাও উদাহরণ নম্বর 8 মতো। তোমরা অঙ্ক দুটো ভালো করে পড়ো, যে দুটো বিন্দু দিয়ে আছে, দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, মূল বিন্দু থেকে নির্ণয় সরলরেখার লম্ব দূরত্ব। এইটা পড়ো যে এত এত বিন্দু সংযোজক রেখাংশ লম্ব সমদ্বিখণ্ডক নির্ণয় করো, সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো, এই সমদ্বিখণ্ডকের মূল বিন্দু থেকে দূরত্বও নির্ণয় করো। একদম সেম টু সেম অঙ্ক, শুধু মানে দুটো বিন্দুর মানগুলো আলাদা দিয়েছে, একই অঙ্ক। উদাহরণ নম্বর 8 থেকে তোমরা করে নিও। 9 থেকে আবার শুরু করছি। 9 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে x/a + y/b = 1 সরলরেখার 7x + 9y = 3 ও 2x - x + 7 2y - x + 7 = 0 সরলরেখা দুটি ছেদবিন্দুগামী, এবং 5x - 6y + 15 = 0 সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে a ও b এর মান নির্ণয় করো। বেশ, ধরো প্রথম যে সরলরেখাটা আছে সেটা হচ্ছে এই দুটো সরলরেখার ছেদ বিন্দু দিয়ে গিয়েছে সরলরেখাটা। সাপোজ ধরো এই যে দুটো সরলরেখা আছে সেটা ধরে নাও এটা আর এটা, এর ছেদ বিন্দু দিয়ে গিয়েছে একটা সরলরেখা ধরে নাও। এইটা হচ্ছে এই সরলরেখা, এটা হচ্ছে এই সরলরেখা, আর এই যে আমি ছেদ বিন্দু দিয়ে গিয়েছে সরলরেখাটা বলছি, সেই সরলরেখা হচ্ছে এইটা, কারণ বলেছে এই সরলরেখাটা এই দুটো ছেদ বিন্দু দিয়ে গিয়েছে ছেদ বিন্দু দিয়ে। এবার কি বলছে যে এবং এই যে সরলরেখাটা আছে সেই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, তার মানে নিশ্চয়ই সরলরেখাটা এইভাবে থাকবে, এইটা থাকবে 5x - 6y + 15 = 0। তাহলে দেখো এইটা হচ্ছে এই সরলরেখাটা, যেটা কিনা এই সরলরেখার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে যে a আর b এর মান কত হবে নির্ণয় করো। তো প্রথম কাজ হবে যে আমাকে এই যে দুটো সরলরেখা দিয়েছে আমরা করেছি, দেখো আমরা প্রথম সরলরেখাটা প্রদত্তের প্রথম সরলরেখাটা 1 নম্বর, তারপর 2 আর এটা 3 নম্বর দিয়েছি, হয়েছে। এবার এই যে 2 আর 3কে আমাকে সমাধান করতে হবে, অর্থাৎ এই দুটো সরলরেখার ছেদ বিন্দু বের করতে হবে প্রথম কাজ। তো ছেদ বিন্দু বের করতে গেলে 2 আর 3কে সমাধান করেছি, সমাধানটা তোমরা দেখে নাও। সমাধান করে আমরা x আর y এর মান বের করেছি। দেখো y এর মান বেরিয়েছে -2, x এর মান বেরিয়েছে 3। তাহলে ওই যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা তাহলে কত হবে, যে 3, -2। ঠিক আছে, ছেদ বিন্দুটা। এরপরে কি করা হয়েছে যে আমাকে ab এর মান বের করতে হবে। তো প্রথমে আমি এটা বলতে পারি যে এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ কেমন হয় আমরা জেনে এসেছি, যে এই যে সরলরেখাটা তার লম্ব সরলরেখার সমীকরণ কোএফিসিয়েন্টগুলো x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট x এর জায়গায়, আর এখানে k চলে আসে। তো এই সরলরেখার লম্ব সরলরেখাটা এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেটা কিনা এই বিন্দু দিয়ে গিয়েছে। দেখো এই সরলরেখার লম্ব সরলরেখাটা 3, -2 বিন্দু দিয়ে গিয়েছে, তো 3, -2 বসালে k এর মানটা পেয়ে যাব। k এর মানটা পেয়ে গেলে আমরা যে সমীকরণটা পেলাম সেই সমীকরণটা হচ্ছে এই সমীকরণটা। এবার তুমি বলবে যে এই সমীকরণটা তো স্যার দেওয়া আছে বইয়ে, যে x/a + y/b = 1, এটা তো অবশ্যই দেওয়া আছে, এই সমীকরণটাই দেওয়া আছে। কিন্তু আমরা এই সমীকরণ থেকে লম্ব আকারে আমরা যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে এইটা, আর সেটাকে একটু সাজিয়ে আমরা এই প্যাটার্নে নিয়ে এলাম। এই প্যাটার্নে কেন নিয়ে এলাম, কারণ তোমাকে যে সরলরেখাটা তুমি বলছো যে এই সরলরেখাটা বইয়ে দেওয়া আছে যে x/a + y/b = 1, আমিও এইভাবে এই ভূমির এই সমীকরণ থেকে লম্ব আকারে আমরা যে সমীকরণটা পেলাম আর কি, সেটা আমরা ওই প্যাটার্নে সাজালাম, সাজিয়ে দুটোকে তুলনা করছি। দুটোকে তুলনা করলে দেখো a এর জায়গায় 8/6 আছে আর b এর জায়গায় 8/5 আছে, তাহলে আমরা মানে ওই যে 1 নম্বর নাম্বার দিয়েছিলাম ওটা 1 আর 4 তুলনা করে আমরা কি পাবো, a এর মান 8/6 আর b এর মান 8/5, কাটাকুটি করলে 4/3 হয়, এটা 8/5 হয়। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 10এরটায় চলে এসো। 10এরটা কি বলেছে যে 8x + 18y + 31 = 0 সরলরেখাটি
রেডি? 10এরটা কি বলেছে? 10এরটা বলেছে যে 8x মাইনাস 18y প্লাস 31 ইকুয়ালস টু 0 সরলরেখাটি পি 2,8 এবং কিউ এইচ, কে বিন্দুর দুটি সংযোজক সরলরেখাকে লম্বভাবে বিভক্ত সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এইচ আর কে এর মান কত? তো সাপোজ ধরে নাও পি আর কিউ যে বিন্দুটা রয়েছে, এটা মনে করো পি বিন্দু, এটা মনে করো কিউ বিন্দু, তো তাদের সংযোজক যে সরলরেখা সেটাকে কিনা এই প্রদত্ত যে সরলরেখাটা রয়েছে সেটা সমান মানে দুটো ভাগে ভাগ করেছে, তা আবার লম্বভাবে ভাগ করেছে, সমান দুটি ভাগে ভাগ করেছে লম্বভাবে, এগুলো সব 90 ডিগ্রি। তো বেশ, তাহলে তোমাকে এইচ আর কে এর ভ্যালু বের করতে বলছে, মানে অর্থাৎ কিউ বিন্দুটা বের করতে বলছে। তো তুমি খেয়াল করে দেখো যে এই যে বিন্দুটা, সেই বিন্দুটা নিশ্চয় পি আর কিউ এর মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু স্থানাঙ্ক প্রথমে বের করে নিয়েছি। এবার এই মধ্যবিন্দুটা যেটা বের করেছি সেটা নিশ্চয়ই এই সরলরেখার উপর অবস্থিত, অর্থাৎ প্রদত্ত যে সরলরেখাটা সেই সরলরেখার উপর অবস্থিত। তাহলে সেই সরলরেখাতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটা ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, একটা সমীকরণ পেলাম সরলরেখা, এটাকে রেখে দিলাম। ঠিক আছে? এইবার আবার আমরা কি বলতে পারি যে এই যে সরলরেখাটা রয়েছে, অর্থাৎ এই যে সরলরেখাটা, সেই সরলরেখার প্রবণতা কত হবে? সেই সরলরেখার প্রবণতা এখান থেকে আমি y ইজ ইকুয়াল টু বের করেছি, y ইজ ইকুয়াল টু এটা হচ্ছে m, তাহলে প্রবণতা কত হবে? 1 নম্বর সরলরেখার প্রবণতা এইটা, কাটাকুটি করলে 4/9 হয়। ঠিক আছে? তাহলে এই সরলরেখার প্রবণতা পেলাম। আর পি কিউ সরলরেখার প্রবণতা কি হবে? পি কিউ সরলরেখার প্রবণতা হচ্ছে y1 মাইনাস y2 বা x1 মাইনাস x2, ওই প্যাটার্নে সাজিয়ে এটা পেয়েছি k মাইনাস 8 আর এটা h মাইনাস 2। ঠিক আছে? তো এইভাবে পেয়েছি। খেয়াল করে দেখো এই সরলরেখার প্রবণতা এই সরলরেখার প্রবণতা পরস্পর 90 ডিগ্রিতে যেহেতু ছেদ করেছে, সেক্ষেত্রে দুটোর প্রবণতার গুণফল অবশ্যই -1 হবে। তো -1 করে এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি, আগে একটা সমীকরণ পেয়েছি আর এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি। দুটো সমীকরণ ভালো করে লক্ষ্য করো, দুটো সমীকরণ থেকে তুমি যদি সমাধান করে এইচ আর কে এর মান বের করতে পারো, সেটা তো অ্যান্সার হয়ে যাবে। তো তাই করেছি আমরা, দুটো সমীকরণ থেকে এইচ আর কে এর মানটা বের করেছি। তোমার সমাধানটা দেখে নেবে। অপোনেন্ট পদ্ধতিতে আমরা করেছি সমাধানটা। এইচ ইকুয়ালস টু 6 বেরিয়েছে, তারপরে এইচ এর মানটা 2 নম্বরে বসে আমরা কে এর মান বের করেছি, কে এর মান বেরিয়েছে -1। তাহলে প্রদত্ত বিন্দুটা কত হবে? প্রদত্ত বিন্দুটা কত হবে? প্রদত্ত বিন্দু বলতে ওই কিউ বিন্দুটা হবে তোমার 6 আর -1, এটা হবে। এইচ এর মান হবে 6, কে এর মান -1। ঠিক আছে? বেশ, এরপরে 11 অঙ্কটা হচ্ছে উদাহরণ নম্বর 12 মতো, আর 12 অঙ্কটা হচ্ছে উদাহরণ নম্বর 11 মতো। তবু আমরা 11 অঙ্কটা করে দিচ্ছি, আর 12 অঙ্কটা তোমরা উদাহরণ থেকে দেখে নিও। 11 অঙ্কটা উদাহরণে রয়েছে, তবু আমরা একটু যেহেতু কনসেপ্টের জিনিস আছে একটু বোঝাতে হবে, সেই জন্য 11 অঙ্কটা করে দিয়েছি। তো 11 অঙ্কটা পড়বো আমরা, আর 12 অঙ্কটা পড়বো না, তারপর আমরা 13 শুরু করবো। তো 11টা কি বলেছে যে একটা সরলরেখা দিয়েছে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়ালস টু 0 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 2,5 বিন্দুটির 3x প্লাস y প্লাস 4 ইকুয়ালস টু 0 সরলরেখা থেকে দূরত্ব নির্ণয় করো। ধরে নাও এই একটা সরলরেখা রয়েছে যেটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 8 এ ইকুয়ালস টু 0। এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখা রয়েছে, সেই সরলরেখার কোন একটা জায়গায় তোমার মানে সমান্তরাল দিকে পরিমিত কোন একটা জায়গায় কত আছে 2.5 বিন্দু এত সরলরেখা থেকে দূরত্ব। তার মানে এই সরলরেখার সমান্তরাল সরলরেখার কোন একটা জায়গায় আছে 2.5 বিন্দুটা। এখন তোমাকে বলেছে যে এই বিন্দু থেকে বইয়ে যে পরবর্তী যে সমীকরণটা দিয়েছে এই সরলরেখার দূরত্ব বের করতে বলেছে। তো সেই সরলরেখা এইভাবেও থাকতে পারে বা কোনো অন্যভাবেও থাকতে পারে। তা ধরে নাও এইভাবে আছে সরলরেখাটা, সেক্ষেত্রে এই সরলরেখাটা ধরে নাও 3x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। এবার বলেছে যে এই যে সরলরেখাটা তুমি টেনেছো, এই সরলরেখার 2.5 বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব চেয়েছে, তার মানে এইটুকু চেয়েছে। কোশ্চেনটা বোঝা গেছে। এখন আবার কিভাবে করবো দেখো। প্রথম কথা হচ্ছে যে
আমরা যে 1 নম্বর সমীকরণ দিয়েছি প্রথমে প্রদত্ত যে সরলরেখাটা রয়েছে তার সমান্তরাল যে কোনো সরলরেখাকে আমরা এইভাবে লিখতে পারি, যেটা কিনা 2,5 বিন্দুগামী। ছবিতে দেখতে পাচ্ছ এই সমান্তরাল সরলরেখা 2,5 বিন্দুগামী। কে এর ভ্যালুটা পেয়ে গেছি, মানটা বসিয়ে কে এর ভ্যালুটা পেয়ে গিয়ে আমরা তাহলে ওর মানে 1 নম্বর সরলরেখার সমান্তরাল সরলরেখাটা পেয়ে গেলাম। সমান্তরাল সরলরেখাটা পেয়ে গেলে তুমি খেয়াল করে দেখো এই সরলরেখাটা তুমি পেয়ে গেছো তাহলে, আর তোমাকে দরকার এই বিন্দু থেকে এইটুকু দূরত্ব। তো এই সরলরেখাটা তুমি এখন জানো, আর এই সরলরেখাটা তুমি দেওয়া আছে বইয়ে এই সরলরেখাটা। তো এই সরলরেখাটা তুমি বের করলে আর এই সরলরেখা দেওয়া আছে, তাহলে এই দুটো সরলরেখা পরস্পর করতে ছেদ করেছে। তো এই ছেদ বিন্দুটা তোমাকে বের করতে হবে, আর এই ছেদ বিন্দু তুমি যদি পেয়ে যাও তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, তুমি তো দুটো বিন্দু দেওয়া থাকলে তার দূরত্ব ফর্মুলা লাগে তো বের করতে পারবা। তাহলে এই ছেদ বিন্দুটা বের করতে গেলে আমরা এই যে সমান্তরাল যে সরলরেখাটা আর যে তারপর যে 3x + y + 4 = 0 এই সরলরেখাটা, এই দুটোকে 2 আর 3 নাম্বার দিয়েছি, এই দুটোকে আমরা সমাধান করে x আর y এর মান বের করব। আমি বজ্রগুণন পদ্ধতিতে করেছি, তোমরা অপনয়ন যে কোনো পদ্ধতিতেই করতে পারো। মেন কথা হচ্ছে x আর y এর মান বের করতে হবে। ক্যালকুলেশনটা দেখে নেবা তোমরা। x এর মান বেরিয়েছে -2, y এর মান বেরিয়েছে 2, অর্থাৎ এই যে ছেদ বিন্দুটা সেটা হচ্ছে -2,2। তাহলে এই বিন্দু আর এই বিন্দু পেয়ে গেলাম। দুটো বিন্দু পেয়ে গেলে তাদের মধ্যবর্তী দূরত্ব 2 আর 3 সরলরেখা ছেদ বিন্দু এটা। তো তাহলে এই বিন্দু অর্থাৎ 2,5 বিন্দু থেকে -2,2 বিন্দুর দূরত্বের ফর্মুলা লাগিয়েছি x - x1 এর হোল স্কয়ার প্লাস y - y1 এর হোল স্কয়ারের ফর্মুলা লাগিয়েছি √, দিয়ে 5 একক উত্তর বেরিয়েছে। ঠিক আছে, বেশ। নেক্সট 12টার পরে 13 থেকে শুরু করছি। বলেছে এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর সমীকরণ যথাক্রমে এত 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 হলে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করো। বেশ, তোমাকে 3টে বাহু দিয়ে দিয়েছে। তো 3টে বাহুকে আমি 1, 2, 3 নাম্বার দিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে বিসি বাহু, লিখে নিলে বেটার হতো। তো বিসি বাহু 2x + y + 1 = 0। এটা হচ্ছে সিএ বাহুটা, তাহলে 2x + 3y + 1 = 0। আর হচ্ছে এবি বাহুটা, তার মানে 3x + 4y + 3 = 0। বেশ, পেয়ে গেছি। এবার দেখো তোমাকে বলেছে যে অ্যান্সার কি চেয়েছে। অ্যান্সার হচ্ছে এ থেকে বিসির ওপর অঙ্কিত লম্বের সমীকরণ। এই এ থেকে বিসি বাহুর ওপর অঙ্কিত যে লম্ব টেনেছি এই সমীকরণটা নির্ণয় করতে বলেছে, এই সরলরেখার সমীকরণটা। খেয়াল করে দেখো, বিসি বাহুর ওপর এটা যদি লম্ব হয় তো বিসি বাহু সমীকরণ দেওয়া আছে। তো বিসি বাহুর সমীকরণ দেওয়া থাকলে এর বিসি বাহুর লম্ব সরলরেখার সমীকরণ কি হবে? সহগগুলো উল্টে গিয়ে মিডিলকার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, = k লিখি। ঠিক আছে, এবার খেয়াল করে দেখো যে এই যে লম্ব যেটা দিয়েছি সেটা কোন বিন্দু দিয়ে গিয়েছে? এ বিন্দু দিয়ে গেছে না? তাহলে আমার উত্তর তো আমাকে এই বাহুটাই চেয়েছে, কিন্তু এই বাহুটা আমরা যে পেলাম সেখানে কে এর ভ্যালুটা জানতে পারলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো কে এর ভ্যালুটা কীভাবে জানতে পারবো? কে এর ভ্যালু জানতে গেলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা অ্যাকচুয়ালি এই সরলরেখাটা যেটা কিনা এ বিন্দু দিয়ে গিয়েছে। এখন আমার মেন কাজ হবে এই এ বিন্দুটা বের করা। যদি বিন্দুটা বের করতে পারি সেই বিন্দুটা আমি এই সরলরেখায় পুট করে দেবো এক্স আর ওয়াই এর জায়গায়, তাহলে কে এর ভ্যালুটা বের করে মানে পেয়ে যাব। আর কে এর ভ্যালুটা পেয়ে গেলে তখন অ্যান্সারটা পুরোপুরি লিখতে পারবো সরলরেখাটা অ্যাকচুয়ালি কত। তো এই বিন্দুটা পেতে গেলে তুমি দেখো এই সরলরেখার এই সরলরেখার ছেদবিন্দু হচ্ছে এ বিন্দু, তাহলে এই দুটো সরলরেখার সমাধান করে আমাকে এ বিন্দুটা বের করতে হবে, অর্থাৎ এক্স আর ওয়াই সমাধান করে এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তো আমরা 2 নম্বর আর 3 নম্বর সরলরেখাকে সমাধান করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করেছি। ক্যালকুলেশন তোমরা দেখে নেবে, ওয়াই এর মান 3 বেরিয়েছে, এক্স এর মান -5 বেরিয়েছে। ঠিক আছে, একদম সহজ ক্যালকুলেশন। তো 2 আর 3 এর সরলরেখা ছেদবিন্দু হচ্ছে এইটা, অর্থাৎ এ মানে -5 আর 3, মানে এই বিন্দুটা আমরা পেলাম -5 আর 3। তাহলে এই বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের সরলরেখা এটা ছিল, এইটাই তো এ বিন্দুগামী। তো এই বিন্দুগামী বলতে এই বিন্দুটা যেহেতু পেয়ে গেছি, আমি এই পয়েন্টটা আমি এখন এই 4 নম্বরে বসাবো, কে এর ভ্যালু বের করব। আর কে এর ভ্যালু বের করতে পারলেই
পরবর্তীতে কে এর মানটা ওখানে বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে বসিয়েছি সমীকরণটায়, কে এর ভ্যালু বের করেছি, কে এর মানটা আবার বসিয়ে, যে এটাই হচ্ছে প্রদত্ত অ্যান্সার, তাই না? এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব সরলরেখার সমীকরণ। চলো এবার আমরা 14 অঙ্কটা করি। 14 অঙ্কটা কি বলেছে, যে এ বি সি ডি বিন্দুগুলো দেওয়া আছে, তার মধ্যে ডি বিন্দুটা এইচ কমা কে আকারে দেওয়া আছে, বিন্দুগুলির একটি সামন্তরিকের শীর্ষ বিন্দুগুলিকে সূচিত করে। তো বিন্দুগুলো প্রত্যেকটা সামন্তরিকের বিন্দু। বিসি তার একটি কর্ণ। এবার এইচ আর কে নির্ণয় করো। এই ডি বিন্দুটার স্থানাঙ্কটা নির্ণয় করতে বলেছে এবং সামন্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাপ নির্ণয় করো। বেশ, তো প্রথম কাজ হচ্ছে আমাকে বিসির বাহুর মানে বিসির ব্যাপারটা হচ্ছে এইচ আর কে, মানে অর্থাৎ ডি বিন্দুটাকে বের করতে হবে। তো একটা ছবি আঁকলাম, ছবিতে দেখো প্রত্যেকটায় পয়েন্ট আউট করেছি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু আর ডি বিন্দু। আর যেখানে এডি কর্ণ বলেছে, ভালো করে লক্ষ্য করো, এ বি তারপরে ডি তারপরে সি, কারণ এডি কর্ণ বলেছে মানে এর পরে এই দিকে আমাকে ডি বসাতে হবে। ছবিটা এইভাবে ঘুরবে না যে এ বি সি তারপরে ডি হবে না, এখানে ডি তারপরে সি। সেই অনুযায়ী আমরা স্থানাঙ্কটা বসিয়েছি, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে এইচ আর কে এর ভ্যালুটা বের করা। তা তুমি বলো যে আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই পয়েন্টটা বের করতে গেলে এটা হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, এই পয়েন্টটা হচ্ছে এডি এর মধ্যবিন্দু, আবার এই পয়েন্টটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমার কাছে তো সব পয়েন্টগুলোই আছে, তাহলে আমি যখন এডির মধ্যবিন্দু বের করব, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট নিয়ে মধ্যবিন্দু বের করব। দেখো এডির মধ্যবিন্দুর স্থানাঙ্ক এটা, আর এটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তাহলে বিসির মধ্যবিন্দুর ফর্মুলা লাগিয়ে বিসির মধ্যবিন্দু বের করেছি। প্রশ্ন অনুসারে দুটো তো ইকুয়াল হবে, কারণ একই তো বিন্দু, দুটোই ইকুয়াল করে দেওয়ার পরে এটা ইজ ইকুয়াল টু, মানে এক্স এর সঙ্গে এক্স ইকুয়াল করেছি, ওয়াই এর সঙ্গে ওয়াই ইকুয়াল করেছি, দেন আমরা এইচ পেয়েছি আর কে পেয়েছি। তাহলে আমরা ফাইনালি ডি বিন্দুটা বের করতে পারলাম। ক্লিয়ার? এবার তোমাকে কি বলেছে, যে সামন্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাপ কত। তো বেশ, সামন্তরিকে দুটো কর্ণ রয়েছে, কর্ণের অন্তর্গত অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য আমরা এই সরলরেখা, মানে ব্যাপারটা হচ্ছে দুটো কর্ণের আমরা প্রবণতা বের করে নেব। তো প্রবণতা বের করতে গেলে দেখো, বিসি কর্ণের প্রবণতা যদি M1 ধরি আর এডি কর্ণের প্রবণতা যদি M2 ধরি, তো M1 হচ্ছে এইটা। কি করে পেলাম এটা, যদি এটা বিসি বি আর সি এই দুটো স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তার প্রবণতা হচ্ছে y1 মাইনাস y2 বা x1 মাইনাস x2 হবে, ঠিক আছে। ওইটা ফর্মুলাটা লাগিয়ে আমরা M1 বের করেছি, আর এখানে M2 বের করেছি এডি এর ক্ষেত্রে। এটা দুটোর প্রবণতা যেটা বেরিয়েছে সেটা ভালো করে লক্ষ্য করো, দুটো প্রবণতা যেটা বেরিয়েছে সেটাকে যদি আমি গুণ করে দিই তাহলে -1 হয়, মানে অর্থাৎ আমি দুটো প্রবণতা বের করে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি M1 ইন্টু M2 করি তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে -1। এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে সামন্তরিকের কর্ণ দুটির অন্তর্গত কোণের পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, বেশ। এরপরে 15 দাগের অঙ্ক। 15 অঙ্কটা কি বলেছে, দেখাও যে 1,4, 3,-2 এবং -3,16 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুগুলি তিনটির একই সরলরেখার উপর অবস্থিত এবং বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ নির্ণয় করো। তারপর আবার বলেছে যে দেখাও যে এই সরলরেখাটি 2x - 6y + 13 = 0 সরলরেখার উপর লম্ব। প্রথম কাজ হচ্ছে তিনটে বিন্দু দেওয়া আছে, তিনটে বিন্দু তোমাকে একই সরলরেখার উপর অবস্থিত, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে প্রথম দুটো সরলরেখার সংযোজক সরলরেখার আমরা কি করলাম, যে প্রথম দুটো বিন্দু নিলাম, দিয়ে তাদের সংযোজক সরলরেখাটা বের করে নিলাম। ফর্মুলা তোমরা জানোই, y - y1 / x - x1 = y1 - y2 x1 - x2। যে
ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনে ভালো করে লক্ষ্য করো, সেই ইকুয়েশনে যদি তৃতীয় নম্বর যে পয়েন্টটা, তৃতীয় নম্বর যে স্থানাঙ্কটা যদি এই সমীকরণকে স্যাটিসফাই করে, তবে আমরা বলতে পারবো যে তিনটে বিন্দুই একই সরলরেখার উপর অবস্থিত। তো এই বিন্দুটা আমি যদি এই সরলরেখার লেফট হ্যান্ড সাইডে বসাই, ক্যালকুলেশন করি, দেখো তাহলে তোমার রাইট হ্যান্ড সাইডটা চলে এসছে। তার মানে আমি বলতে পারবো যে এই বিন্দুটা 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারবো যে এই যে 1,4, 3,-2 এবং -3,16 এই তিনটে বিন্দুই তোমার এই সরলরেখার উপর অবস্থিত এবং মানে এটা সমবিন্দু ধরতে গেলে একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, তো প্রথম আর এটা প্রমাণিত হয়ে গেল। প্রথম দুটো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম আমরা। বিন্দুগুলি যে সরলরেখার উপর অবস্থিত তার সমীকরণ কত, এটা হচ্ছে সমীকরণ। তো তারপরে কি বলেছে যে দেখাও যে এই সরলরেখাটি এত সরলরেখার উপর লম্ব। কোন সরলরেখাটি? এই যে সরলরেখাটা বলছে যেটা দিয়ে দিয়েছে সেই সরলরেখার উপর লম্ব, সেটা তোমাকে দেখাতে বলেছে। বেশ সহজ ব্যাপার যে এই সরলরেখাটার প্রবণতা বের করব আর এই সরলরেখাটার প্রবণতা বের করব। দুটো সরলরেখার প্রবণতা যদি গুণ করে -1 আসে তবে আমরা বলতে পারবো যে সরলরেখা দুটো লম্ব পরস্পর। তাহলে দেখো প্রথম আমরা 2 নম্বর যে সরলরেখাটা যেটা বইয়ে দিয়েছে শেষে তার প্রবণতা বের করেছি, তার প্রবণতা হচ্ছে 1/3। আর এই যে প্রথমের যেটা ছিল, প্রথমে যে সরলরেখাটা প্রবণতা বের করেছি তার প্রবণতা হচ্ছে -3। দুটো প্রবণতা গুণ করে দেখা যাচ্ছে যে তাদের অ্যান্সার এসছে -1। তবে আমরা বলতে পারি যে 1 এবং 2 নম্বর সরলরেখা পরস্পর লম্ব। প্রমাণিত, এখানে প্রমাণিত লিখে 15 শেষ। এবার 16 দাগের অঙ্ক। 16 দাগেরটা কি বলেছে? একটি সরলরেখা AB একটা সরলরেখা রয়েছে যেটা y অক্ষকে B বিন্দুতে ছেদ করে এবং B বিন্দুতে AB এর উপর অঙ্কিত লম্ব সরলরেখা x অক্ষকে C বিন্দুতে ছেদ করে। দিয়ে বলেছে যে AB সরলরেখার সমীকরণ x/3 - y/4 = -1 হলে C বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, এটা খুব ভালো অঙ্ক। কি বলেছে যে একটি সরলরেখা AB যেটাকে না y অক্ষকে B বিন্দুতে ছেদ করেছে। তো এই যে AB সরলরেখার সমীকরণ এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে? যেভাবে দিয়েছে আমি বুঝতে পারছি এটা ছেদিতাংশাকার সরলরেখার সমীকরণ। প্রথমে ABর আমি সমীকরণটা টুকবো, আমি প্রথমে ছবি আঁকবো না, প্রথমে সমীকরণটা টুকলাম। এটাকে ঠিক মতো একটু সাজিয়ে আমি এটা ছেদিতাংশাকার সরলরেখার সমীকরণ, কিন্তু ঠিক মতো করে সাজালাম। সাজিয়ে আমি বুঝতে পারলাম যে এক্স অক্ষকে কোন বিন্দুতে কাট করেছে আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে কাট করেছে। কোন বিন্দুতে কাট করেছে? -3,0 আর এটা হচ্ছে 4,0। তাহলে এবার আমরা ABটা এঁকে নেব। ঠিক আছে, ABটা এঁকে নিলাম। এবার তোমাকে বলেছে ওয়াই অক্ষকে B বিন্দুতে ছেদ করে AB সরলরেখাটা। তো ওয়াই অক্ষকে B বিন্দুতে ছেদ করেছে, তো এখানে B বিন্দু, এটা A বিন্দু। এবার তারপরে কি বলেছে যে B বিন্দুতে AB এর উপর অঙ্কিত লম্ব সরলরেখা x অক্ষকে C বিন্দুতে ছেদ করেছে। এই B বিন্দু থেকে AB এর লম্ব করে আমি একটা এইভাবে দাগ টেনেছি, তার মানে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এবং দাগ টেনেছি সেটা x অক্ষকে আবার C বিন্দুতে কাট করেছে। তাহলে তোমাকে এই C বিন্দুর, তাহলে তোমাকে বলেছে যে C বিন্দুতে ছেদ করেছে। পরবর্তীতে কি বলেছে যে C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এর স্থানাঙ্ক x অক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক a,0 বলি, এইভাবে লিখি। এখানে a,0 লিখেছি, অন্য কিছু ধরতে পারো, এটা a ধরে নিয়েছি। এখন আমাকে এই এর মানটা জানতে হবে, এর মানটা বের করলেই হয়ে যাবে। তো খেয়াল করে দেখো, এর মানটা বের করতে গেলে তোমার এই বিন্দু দেওয়া আছে, এই বিন্দু দেওয়া আছে, এই সরলরেখা আর এই সরলরেখা যেহেতু পরস্পর লম্ব, তাহলে আমার কাজ হবে এই সরলরেখার প্রবণতা বের করা। AB সরলরেখার প্রবণতা আমরা বের করেছি, 4/3 এসছে ফর্মুলা ইউজ করে। আর BC সরলরেখার ফর্মুলা ইউজ করে আমরা প্রবণতা বের করেছি -4/a। এবার আমরা জানি যে এটা 90 ডিগ্রি, দুটো সরলরেখার মধ্যবর্তী, মানে দুটো সরলরেখা পরস্পর লম্ব। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটো প্রবণতা গুণফল = -1। দুটো গুণফল প্রবণতা = -1। মানগুলো পুট করার পরে আমরা ক্যালকুলেশন করে এর মানটা পেয়ে গেছি। আর এর মান পেয়ে গেলে C বিন্দুর স্থানাঙ্ক কত হবে, যে এর মানটা কত পেয়েছি 16/3,0।
ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তোমরা এটা করে নিও। এরপরে 17টা 17 কি বলেছে, একটি সরলরেখার প্রবণতা 7, এই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখা দুটির প্রবণতা নির্ণয় করো। আচ্ছা, দুটো সরলরেখা রয়েছে, যেটা কিনা একটা সরলরেখার প্রবণতা 7, সেই সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে আছে। ধরে নাও এই একটা সরলরেখা যার প্রবণতা দিয়ে দিয়েছে 7, তার সঙ্গে এই একটা সরলরেখা 45 ডিগ্রি কোণে নত করে আছে, এই একটা 45 ডিগ্রি কোণে নত করে আছে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। হ্যাঁ, 45 ডিগ্রি কোণ করে আছে দুটো সরলরেখা। তো এই দুটো সরলরেখা তোমার প্রবণতা নির্ণয় করতে পেরেছে। তো আমরা জানি যে একটা সরলরেখার প্রবণতা 7, তো অপর সরলরেখার প্রবণতা আমি এম ধরে নিলাম। এম ধরে নেওয়ার পরে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 45 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারবো যে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু mod of m minus 7 1 plus 7 dot m। ঠিক আছে, প্রবণতা দুটো এইভাবে এই প্যাটার্নে সাজিয়েছি। এটা ফর্মুলা, tan 45 মানে 1, মড তুললে প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাসের ভ্যালু নিয়ে আমরা একটা এম এর মান পেয়েছি, আর মাইনাসের ভ্যালু নিয়ে একটা এম এর মান পেয়েছি। তাহলে সরলরেখা দুটোর আমরা প্রবণতা পাবো 3/4, তার মানে নিশ্চয়ই এটা হবে 3/4 এই সরলরেখার প্রবণতা, আর এই সরলরেখার প্রবণতা হচ্ছে -4/3। দুটোই কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ঠিক আছে, বেশ। এবার আমরা 18 দাগের অঙ্ক করব। 18 অঙ্কটা কি বলেছে? 18 অঙ্কটা বলেছে যে 4x - 3y + 7 = 0 সরলরেখার উপর লম্ব যে সব সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক, তাদের সমীকরণ নির্ণয় করো। প্রথম কাজ হবে যে এই সরলরেখাটার লম্ব সরলরেখা বের করা। তো এই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ আমরা বের করেছি, দেখো এটা 1 নম্বর নাম্বার দিয়ে লম্ব সরলরেখাটা বের করে নিয়েছি। এখন কি বলেছে কোশ্চেনে, যে এই সরলরেখার উপর লম্ব যে সমস্ত সরলরেখা মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক, তাদের সমীকরণ নির্ণয় করো। মানে লম্ব সরলরেখাটা তো বের করেছি, এবার এই ধরনের সরলরেখার যে সমস্ত সরলরেখার মূলবিন্দু থেকে দূরত্ব 3 একক, সেই সরলরেখাগুলো বের করতে বলেছে। তো প্রথম কাজ হবে এই যে লম্ব সরলরেখাটা বের করেছি, এটাকে অভিলম্ব আকারে লেখা। এবার অভিলম্ব আকারে কিভাবে লেখে সেটা আগের চ্যাপ্টারের কনসেপ্ট, না পারলে তোমরা আগের চ্যাপ্টারের সূত্রটা একবার দেখে নেবে যে কিভাবে অভিলম্ব আকার সরলরেখা, মানে কিভাবে অভিলম্ব আকারে লেখা যায় কোনো একটা সরলরেখার সমীকরণকে, সেটা আগের চ্যাপ্টারের থিওরিতে আছে। এটা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমি অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ সাজিয়েছি। ঠিক আছে, এখানে সাজানোর পরে এই অভিলম্ব আকারে সাজানোর পরে এইখানে যেটা থাকে, অর্থাৎ অভিলম্ব আকারে যে সমীকরণটা পেয়েছি, আর আমরা থিওরিতে শিখে এসেছি যে কোনো সরলরেখার অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল টু p। এটা হচ্ছে অভিলম্ব আকার সরলরেখার সমীকরণের মানে সমীকরণ। এটা হচ্ছে অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ। আমরা আগের চ্যাপ্টারের থিওরিতে শিখে এসেছিলাম, যেখানে এই পিটা কি ছিল, পিটা ছিল মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। এই যে এইভাবে ছিল, এইটা হচ্ছে সরলরেখাটা, আর এই পিটা ছিল মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে আমরা যে কোনো সরলরেখার অভিলম্ব আকারে সাজিয়ে ফেলার পরে আমরা যদি এই সরলরেখার সঙ্গে এই সরলরেখার তুলনা করি, তাহলে এইটাই হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব, বা মূলবিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব। ঠিক আছে, তো তাহলে ওই পি এর সঙ্গে তুলনা করছি, এটা হচ্ছে মানে অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ, আর এই সরলরেখার অভিলম্ব আকার সরলরেখার সমীকরণ এইটা। দুটোকে তুলনা করলে এইটাই হচ্ছে মেন দূরত্বটা, যেটা হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্বটা। মূলবিন্দু থেকে দূরত্ব তোমাকে বলে দিয়েছে 3 একক। তাহলে আমরা প্রশ্ন অনুসারে বলতে পারি যে মড এইটা ইজ ইকুয়াল টু 3, কে এর মান প্লাস মাইনাস হতে পারে, ওই জন্য মড দিয়ে দিয়েছি। এরপরে ক্যালকুলেশন করে মড তুলে দিয়ে +-3 করেছি, কে এর ডবল মান আসবে। ডবল মানের জন্য আমরা দুটো সমীকরণ পাবো, একটা হচ্ছে 3x + 4y, কে এর মানটা ওই যে 2 নম্বরে বসিয়েছি, 3x + 4y = +-15। এটা হচ্ছে অ্যান্সার। 18 পরে এবার 19 দাগের অঙ্ক কি বলেছে পড়ো। 19 দাগেরটা বলেছে যে মূলবিন্দুগামী যে রেখা 4,0 এবং 0,4 বিন্দু দুটি সংযোজক সরলরেখার উপর লম্ব, তার সমীকরণ নির্ণয় করো, এবং দেখাও যে সরলরেখাটির সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব 4,0। বেশ, প্রথম কাজ কি হবে, মূল বিন্দু দিয়ে গিয়েছে আমার একটা সরলরেখা, যে সরলরেখাটা কিনা এত সংযোজক সরলরেখার উপর লম্ব। প্রথম কাজ হবে
এই যে 4,0 আর 0,4 এই দুটো সংযোজক সরলরেখাটা আগে বের করে নিই। তো এই দুটো সংযোজক সরলরেখাটা ফর্মুলা ইউজ করে বের করেছি y মাইনাস y1 বাই x মাইনাস x1, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ফর্মুলা করে নিয়ে আমরা এই দুটো সরলরেখার সংযোজক সরলরেখা বের করেছি। এবার তোমাকে বলেছে যে মূল বিন্দুগামী এবং এই বিন্দু আর এই বিন্দুর সংযোজক সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। তাহলে যে দুটো বিন্দুর সংযোজক সরলরেখাটা আমরা বের করলাম তার লম্ব সরলরেখার সমীকরণটা কত হবে, যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কে। আর এটাই তো মূল বিন্দুগামী, তোমাকে বলেছে মূল বিন্দুগামী দুটো সংযোজক সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ। তো লম্ব সরলরেখাটা বের করেছি যেটা কিনা মূল বিন্দুগামী। তাহলে 0 0 পুট করে দেবো x আর y এর কাছে, কে এর ভ্যালু বের হয়ে যাবে। কে এর ভ্যালু বের হয়ে গেলে আমরা লম্ব সরলরেখার ফাইনালি সমীকরণটা পেয়ে গেলাম। কত সেটা, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর এই যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 এই সরলরেখার অলওয়েজ কিন্তু মূল বিন্দুগামী হবে, মানে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু y, এটা অলওয়েজ মূল বিন্দুগামী সরলরেখা, যেখানে c পার্টটা নেই, তাই না। আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস c করি, এই c পার্টটা না থাকা মানে হচ্ছে, মানে এইটুকু থাকা মানে হচ্ছে সেটা মূল বিন্দুগামী সরলরেখা। তো মূল বিন্দুগামী সরলরেখাটা হলো এই সরলরেখারই অ্যান্সার চেয়েছে তোমাকে, যে মূল বিন্দু মানে দুটি সংযোজক সরলরেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। বেশ, এটা পেয়ে গেলাম। তারপর কি বলছে, দেখাও যে সরলরেখাটির সাপেক্ষে 0,4 বিন্দুটির প্রতিবিম্ব 4,0। তাহলে এই যে সরলরেখাটা রয়েছে মূল বিন্দুগামী, সেই সরলরেখাটার বলছে এই 0,4 বিন্দুটা নিশ্চয়ই এই যে এই সমস্ত জায়গায় থাকবে 0,4, এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে 4,0। এটা প্রমাণ করতে বলেছে, এই সরলরেখার সাপেক্ষে এইটার প্রতিবিম্ব বিন্দু এইটা। তা সত্যি যদি এটার প্রতিবিম্ব বিন্দু এটাই হয় তাহলে নিশ্চয়ই এটার প্রতিবিম্ব এটা যদি হয় তাহলে নিশ্চয়ই এই 0,4 আর 4,0 এটা হচ্ছে মধ্যবিন্দু। ক্লিয়ার, এটা অবশ্যই মধ্যবিন্দু হবে। এবং খেয়াল করে দেখো এই যে মধ্যবিন্দুটা যেটা বের করব সেটা কিনা এই সরলরেখার উপর অবস্থিত হয়ে যাবে যদি সত্যি প্রতিবিম্ব হয়। তো প্রথম কাজ হবে মধ্যবিন্দু বের করে নেওয়া। মধ্যবিন্দু বের করে নিয়েছি। মধ্যবিন্দু বের করে আমরা খেয়াল করে দেখি যে 2,2 এসছে, সেই 2,2 আমি এই সরলরেখার উপর পুট করব, অর্থাৎ x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 এই সরলরেখার উপর পুট করলে দেখা যাচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে। দেখো 2 মাইনাস 2 করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই 2,2 বিন্দুটি অবশ্যই 2 নম্বর সরলরেখাকে সিদ্ধ করে। তাহলে আমি বলতে পারবো যে x মাইনাস ওয়াই সরলরেখার সাপেক্ষে 0,4 বিন্দুটি প্রতিবিম্ব হচ্ছে 4,0। প্রমাণিত। ক্লিয়ার। এরপরে 20 দাগের অঙ্ক সামান্তরিকের ক্ষেত্রফল, এটা আমরা করব না আর সামান্তরিক নিয়ে। 21 দাগের অঙ্কটা করব। 21 দাগের অঙ্কটা কি বলেছে, যে মূলবিন্দুগামী দুটি সরলরেখা এত সরলরেখার সঙ্গে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে তুমি ভালো করে লক্ষ্য করো যে মূলবিন্দুগামী দুটো সরলরেখা রয়েছে যেটা কিনা এই সরলরেখার সঙ্গে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন করেছে। ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি অতিভুজের সমীকরণটা দেওয়া আছে। বাকি দুটো বাহু অবশ্যই মূল বিন্দু দিয়ে গেছে এবং সেই দুটো বাহু সমান হওয়া সম্ভব, কিন্তু বাকি আরেকটা যেটা সমীকরণ দিয়েছে সেটা হচ্ছে অতিভুজটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, এটা সমীকরণটা দিয়ে দিয়েছে। ছবিটা এরকম হবে, ছবিটা এঁকেছি দেখো, ছবিকে এঁচে দেখো মূলবিন্দুগামী সরলরেখার এটা হচ্ছে অতিভুজ, এটা 45 হবে, এটা যেহেতু 90 ডিগ্রি এটা 35 করেছি। এখন তোমার কাজ হবে যে মূলবিন্দুগামী সরলরেখাটা ধরে নিয়েছি y সমান mx, যেখানে mটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার প্রবণতা, আর এই যে সরলরেখাটা যেটা অতিভুজ তার প্রবণতা আমরা বের করেছি -2/3, আর মূলবিন্দুগামী সরলরেখার প্রবণতা m। তাহলে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx প্লাস সিটা হবে না, প্লাস সি মূলবিন্দুগামী হলে সিটা 0 হয়ে যায়, তোমরা জানোই। এবার আমার দেখো যে মূলবিন্দুগামী যে কোনো সরলরেখা, ধরো এই সরলরেখাটার আর এই সরলরেখাটা অতিভুজটার মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। তাহলে আমরা ফর্মুলা লাগাবো। কি ফর্মুলা লাগাবো, tan θ = m1 - m2 / 1 + m1 m2, ওই ফর্মুলাটা ইউজ করেছি। দিয়ে 1 নম্বর সরলরেখার প্রবণতা অর্থাৎ অতিভুজের প্রবণতা আর মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণের প্রবণতা দিয়ে আমরা ফর্মুলা লাগিয়েছি।
ফর্মুলা লাগিয়ে আমরা সমাধান করে এম এর দুটো মান পাচ্ছি। সমাধানটা তোমরা নিজে থেকে দেখে নেবে, কিছুই নেই সমাধানের মধ্যে। দুটো মান পেয়েছি, এম এর মান 1/5, এম এর মান -5। এম এর ডবল মান পেয়েছি। এবার সেই এম এর ভ্যালুটা আমরা 2 নম্বরে যদি বসিয়ে দিই, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখাটা যেটা ধরেছিলাম সেখানে এম এর মানটা বসিয়ে দিয়ে যদি দিই, তাহলে আমরা দুটো সমীকরণ পেয়ে যাব, একটা ভূমি একটা উচ্চতা হবে। ঠিক আছে, চলো এবার 20 অঙ্কটা উদাহরণ নম্বর 25-এর মতো, এটা আর করাবো না, তোমরা ওখান থেকে করে নিতে পারো। এই 23-এর দাগের অঙ্কটা যেটা দিয়েছে সেটা একদম আগের চ্যাপ্টারের, তোমরা 509 পেজ বের করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটা একদম আগের চ্যাপ্টারের অঙ্কটাই তুলে ধরেছে, সংখ্যা পর্যন্ত চেঞ্জ করেনি। তোমরা আমি দেখিয়ে দিচ্ছি। এটা তো 2B অনুশীলনী, 2A চলে যাব 509 পেজ। 509 পেজের এই দেখো, 509 পেজের অর্থাৎ 2A অনুশীলনীর সংক্ষিপ্ত উত্তরধর্মীর আমরা 19-এর দাগের অঙ্কটা, এই দেখো 19-এর দাগের অঙ্কটা, এই অঙ্কটাই ওখানে তুলে ধরেছে। তো এই অঙ্কটা আমরা এই চ্যাপ্টারের যে সলিউশনের ভিডিওটা দেখবে, 19-এর দাগের অঙ্কটা করিয়ে দিয়েছি ওখানে, তো ওই ভিডিও দেখবে। তো একই অঙ্ক যেহেতু, সেই অঙ্কটা আর করাচ্ছি না এখানে, তোমরা ওখান থেকে অঙ্কটা করে নিও ওই ভিডিওটা থেকে। 24-এর দাগের অঙ্কটা থেকে আমরা শুরু করছি। 24 কি বলেছে যে 8,3 বিন্দুগামী 8,3 বিন্দুগামী একটি আলোকরশ্মি এক্স অক্ষের উপর অবস্থিত 14,0 বিন্দুতে প্রতিফলিত হয়। তাহলে প্রতিফলিত রশ্মির সমীকরণ নির্ণয় করো। বেশ, একটা ধরো 8,3 বিন্দুগামী একটা রশ্মি, আলোকরশ্মি আসছে, এসে তোমার এক্স অক্ষতে প্রতিফলিত হচ্ছে। এবার এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু থেকে প্রতিফলিত হচ্ছে? তোমার 14,0 বিন্দু থেকে প্রতিফলিত হয়ে আবার চলে যাচ্ছে। ঠিক আছে, তো বেশ, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে এইটা আর এইটা। তোমাকে বলেছে যে এই যে প্রতিফলিত রশ্মির সমীকরণটা নির্ণয় করো। তাহলে খেয়াল করে দেখো, এই কোণটা যা হবে এই কোণটা সেম মান হবে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এবার একটা জিনিস খেয়াল করো, যে কোনো একটা লাইনের ইকুয়েশন বের করতে গেলে হয় তার প্রান্ত বিন্দু দুটোর স্থানাঙ্ক দরকার, কিংবা যে কোনো একটা লাইনের ইকুয়েশন মানে সমীকরণটা বের করতে গেলে সেই সমীকরণে যদি আমাকে প্রবণতা দিয়ে দেয়, আর যদি কোনো একটা পয়েন্ট দিয়ে দেয়, হয় এই পয়েন্টটা কিংবা এই পয়েন্টটা, তাহলে আমরা তাও সমীকরণটা বের করতে পারবো। তা আমার কাজ হবে, এই যে সরলরেখার সমীকরণটা বের করতে দিয়েছে, একটা পয়েন্ট তোমাকে দেওয়া আছে 14,0। যদি বাই চান্স এই সরলরেখাটার প্রবণতা বের করতে পারি, আমি প্রবণতাটা যদি বের করতে পারি, তাহলে আমরা সরলরেখাটার সমীকরণ বের করতে পারবো। কিভাবে? যদি প্রবণতা এবং কোনো একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে বের করব যে y মাইনাস y1টা কত 0 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1টা কত 14। দেখো, এইটাই হবে এই সরলরেখার সমীকরণ, যেখানে m এর মানটা আমাকে বের করতে হবে। m এর মান বলতে এইটার প্রবণতাটা বের করতে হবে, তবেই এইটাই হবে নির্ণেয় সমাধান। সেটা কিভাবে করব দেখো, আমরা করেছি 24-এর দাগের। আমরা ছবিটা দেখে নাও। ছবিটা দেখার পরে দেখো, এটা থিটা ধরেছি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ, এটাও থিটা হবে। তাহলে দেখো, এই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ প্রতিফলিত সরলরেখা সমীকরণের এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করলে আপতিত যে রশ্মিটা হচ্ছে, সেই রশ্মিটা নিশ্চয়ই পাই মাইনাস থিটা অ্যাঙ্গেল করবে। কেন পাই মাইনাস থিটা? দেখো, এইটাও তো থিটা, এইটাও তো থিটা। তাহলে এখান থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে? গোটাটা পাই, পাই থেকে থিটাটা বাদ দাও, তাহলে এক্স অক্ষের ধনাত্মক আপতিত রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে পাই মাইনাস থিটা করছে, থিটা কোণ করে আছে, আর এটা হচ্ছে অনলি থিটা কোণ করে আছে। আমাকে থিটার মানটা বের করতে হবে। এই সরলরেখার সমীকরণটা বের করতে গেলে থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করতে হবে বলতে আমাকে প্রবণতা বের করতে হবে। মেন কথা শুনে নাও, প্রবণতা বের করতে হবে। প্রবণতা মানে হচ্ছে এম এর মান, অর্থাৎ ট্যান থিটার মান। যদি ট্যান থিটাটা আমি বের করতে পারি, তাহলে একটা বিন্দু তো দেওয়া আছে, তাহলে আমি এসে ওই ফর্মে বসাবো, অঙ্কটা হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে প্রতিফলিত রশ্মি থিটা কোণ করেছে, তাহলে ট্যান থিটা সমান এম। তাহলে আপতিত রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে
পাই মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছে, অবশ্যই আপতিত রশ্মি পাই মাইনাস থিটা উৎপন্ন করেছে, কোণ উৎপন্ন করেছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে। তাহলে আমরা কি বলতে পারি যে ট্যান পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, এই সরলরেখার ক্ষেত্রে ট্যান পাই মাইনাস থিটা হবে, থিটাটাই পাই মাইনাস থিটা হবে, ইজ ইকুয়াল টু কি জানি আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে দুটো পয়েন্টই দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে এটা পাই মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু করে ট্যান থিটা বের করে নিলাম, ঠিক আছে। আর ট্যান থিটা বের করে নিলে 1 আর 2 তুলনা করে, আচ্ছা 1 আর 2 তুলনা করলে বলতে আমরা তো ট্যান থিটা বের করেছি মানে আমরা এই সরলরেখার প্রবণতাও পেয়ে গেছি, ঠিক আছে। তো 1 আর 2 তুলনা করলে ওই আমরা ট্যান এম এর মানটা কত পাবো, হাফ, ট্যান থিটা সমান সমান এম সমান সমান হাফ। সেক্ষেত্রে এম এর মানটা পেয়ে যাওয়ার পরে প্রতিফলিত রশ্মির সমীকরণ একটু আগে বলে দিলাম, এখানে এম এর মানটা হাফ বসিয়েছে, সমাধান করে এটা এসছে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মির সমীকরণ, ঠিক আছে। এবার লাস্ট অঙ্ক 25 কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমীকরণ এইটা আর এইটা দেওয়া আছে, বেশ, এবং তৃতীয় বাহুটা এত বিন্দুগামী, তাহলে তৃতীয় বাহুটার সমীকরণ নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর সমীকরণ দিয়ে আছে, যে দুটো বাহু সমান, আমি ধরে নিলাম এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান ধরে নিয়েছি, এবং তৃতীয় বাহুটা বলে দেয়নি, তৃতীয় বাহুটা বলেছে যে 1,-10 বিন্দুগামী, তাহলে তৃতীয় বাহুর সমীকরণ নির্ণয় করো। একটু আগে বলে দিলাম যে তৃতীয় বাহুর সমীকরণ নির্ণয় করতে গেলে সেই তৃতীয় বাহুটা কোন একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে গেছে, ধরুন না তৃতীয় বাহুটা এটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে গেছে, কত 1,-10 এই পয়েন্ট দিয়ে গিয়েছে। যদি বাই চান্স এই সরলরেখার তৃতীয় বাহুটা সরলরেখার প্রবণতাটা বের করতে পারি, তাহলে আমরা সমীকরণ গঠন করতে পারবো তৃতীয় বাহুটার খুব সহজেই। তো আমাকে মেন কাজ হচ্ছে প্রবণতাটা বের করে নেওয়া। তো প্রবণতা কিভাবে বের করব, প্রথমে দেখো তৃতীয় বাহুটার প্রবণতা আমরা ধরে নিয়েছি এম। এবার খেয়াল করে দেখো যে এই তৃতীয় বাহুটা এই বাহুর সঙ্গে তোমার, আমি ধরে নিয়েছি যে তৃতীয় বাহুটা তোমার এই বাহুর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি কোণের মান যদি থিটা হয়, এটা থিটা ধরেছি আর এটা থিটা ধরেছি, তাহলে তৃতীয় বাহুটার সঙ্গে দুটো সরল রেখাই কিন্তু থিটা কোণ করে আছে। এবার আমি যদি এটা এম ধরে রাখি, তাহলে একটা সরলরেখা, আমি যে কোনো একটা সরলরেখা হয়, এইটা আমি মেন কথা হচ্ছে যে যদি এই সরলরেখা আর এই সরলরেখার সঙ্গে আমি সূত্র লাগাই, তো সেক্ষেত্রে এই সরলরেখার প্রবণতা কত হচ্ছে, এই সরলরেখার প্রবণতা হচ্ছে এখান থেকে বের করেছি 7, আর যদি এই সরলরেখার প্রবণতার সঙ্গে আমরা সূত্রটা লাগাই, তাহলে এই সরলরেখার প্রবণতার ফর্মুলা কত হচ্ছে -1, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একবার আমরা কি পাবো, এই ট্যান থিটা ইজ ইকুয়াল টু, আমরা কি পাবো, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, এই দুটো বাহু যখন নিব তখন 7 - m মানে m1 - m2 বাই 1 + m1 m2, এই একটা পাচ্ছি। যখন এটা বাহুটার সঙ্গে তুলনা করে মধ্যবর্তী কোণ থিটা ভেবে ফর্মুলা লাগাইলে এই একটা পাচ্ছি। আর এটা কি পাচ্ছি যে এই সরলরেখা আর তৃতীয় সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা যদি হয়, তাহলে তার প্রবণতা দুটোর লাগিয়ে আমরা আরেকটা ট্যান থিটা সমান পাচ্ছি। এবার তুমি খেয়াল করে দেখো, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান বলেছি, তাহলে তার ট্যান থিটা যদি ইকুয়াল করে দিই, দুটোই ইকুয়াল হয়ে যাবে, প্রবণতা দুটো ইকুয়াল করে দিলে পরবর্তীতে আমরা মড উঠিয়ে প্লাস মাইনাস নিয়ে আসছি, প্লাস মাইনাস নেওয়ার পরে প্লাস ধরে একটা এম এর মান পাচ্ছি, মাইনাস ধরে এম এর মান পাচ্ছি। কিন্তু খেয়াল করে দেখো, প্লাস ধরে যে এম এর মানটা বের করেছে সেটা অবাস্তব এসছে, +√-1, তাহলে এই এম এর মানটা আমরা প্রযোজ্য নয়, এটা নেব না। মাইনাস ধরে যে এম এর মানটা এসছে সেটা ক্যালকুলেশন তোমরা দেখে নেবা, সহজ ক্যালকুলেশন, দুটো মান এসছে এখান থেকে, দুটো কি মান এসছে, এম এর মান এসছে -3 আর এম এর মান আসছে 1/3। দুটো এম এর মান আসাই আমরা এম এর মানটা, একটা এম এর মান ধরবো -3, এবং মানে অর্থাৎ তৃতীয় বাহুর সমীকরণটা বের করতে গেলে একটা এম এর মান, আর যেটা কিনা সেই তৃতীয় বাহুটা এই বিন্দুগামী তোমাকে আগে থেকে বলে দিয়েছিল, তাই অর্থাৎ প্রবণতা আর কোন একটা পার্টিকুলার বিন্দুগামী বললে সেই সরলরেখার সমীকরণ আমরা এই প্যাটার্নে সাজাবো, y - y1 = m x - x1 সাজিয়েছি, একটা সরলরেখা পেয়েছি, অর্থাৎ তৃতীয় বাহুটা পেয়েছি।
আবার এম এর মান যখন 1/3, অর্থাৎ এই প্রবণতা বিশিষ্ট এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, আবার সেই ফর্মুলায় বসেছি, ফর্মুলায় সমীকরণটা পেয়েছি। ঠিক আছে, এম এর দুটো মানের জন্য দুটো সরলরেখা পেয়ে গেলাম আমরা, অর্থাৎ তৃতীয় বাহুর সমীকরণটা পেয়ে গেলাম। আজকে এই পর্যন্তই, আমরা 25 দাগের পর্যন্ত শেষ করে ফেললাম। এর পরের ভিডিওতে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।